আবারও ফিরে এলাম তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে। আজকে মাধ্যমিক জীবনবিজ্ঞানের আমাদের চলছিল সেকেন্ড অধ্যায় জীবনের প্রবাহমানতা। তো সেই জীবনের প্রবাহমানতার আমরা আজকে চলে এসেছি পার্ট 4-এ। আজকে জীবনের প্রবাহমানতা পার্ট 4, অর্থাৎ বলতে পারো তোমরা একদম শেষ বেলায় আমরা চলে এসেছি জীবনের প্রবাহমানতার, যেখানে আমাদের আজকের আলোচ্য বিষয় কোষ চক্র বা সেল সাইকেল। আমরা ইতিমধ্যেই এই জীবনের প্রবাহমানতা এই অংশে, এই অধ্যায়ে আমরা ক্রোমোজোমের গঠন শিখেছিলাম, ক্রোমোজোমের যে রাসায়নিক উপাদানগুলো সেগুলো শিখেছিলাম, এবং কোষ বিভাজনের যে প্রকারভেদ অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস সেগুলো সম্পর্কে আমরা ইতিমধ্যেই জেনেছি, তাই না? চলো আজকে বাকি যেটুকু পড়ে রয়েছে, অর্থাৎ কোষ চক্র বা সেল সাইকেল এবং 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 যেটা মাধ্যমিক পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ইন্টারেস্টিং ক্লাস। সুতরাং কেউ স্কিপ করে দেখার চেষ্টা করবে না, পুরো ভিডিওটি দেখবে, এবং আমি আশা করি জীবনের প্রবাহমানতা থেকে যে বড় কোশ্চেনগুলো আসে সেটা কিন্তু আজকের ক্লাসেই তার উত্তরগুলো পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস, কোষ চক্র বা সেল সাইকেল। ইতিমধ্যেই দেখো তোমরা, আমরা বোর্ডে কোষ চক্র লিখে রেখেছি। তো আমরা প্রথমেই জেনে নেব সেল সাইকেল বা কোষ চক্র বলতে আমরা কাকে বলি, কাকে সেল সাইকেল বা কোষ চক্র বলা হয়। দেখো, আমাদের মানুষের যেমন লাইফ সাইকেল রয়েছে, জীবনচক্র রয়েছে, প্রতিটি সজীব কোষেরও কিন্তু সেই রকমই জীবনচক্র রয়েছে, অর্থাৎ তাদেরও সাইকেল রয়েছে। কীরকম না, আমরা জন্মের পর দেখো ধীরে ধীরে আমরা বড় হই, বড় হওয়ার পরে এক সময় আমরা নির্দিষ্ট সময় পরে আমাদের মৃত্যু ঘটে, তাই তো? প্রতিটি কোষও তাই, ঠিক জন্মলগ্ন থেকে তারা ধীরে ধীরে বড় হয়, তারা বড় হওয়ার পরে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে তারাও আবার বিভাজিত হয়, বিভাজিত হয়ে অপত্য কোষগুলো তৈরি করে, এবং একটা নির্দিষ্ট সময় পর তাদেরও মৃত্যু ঘটে। তো একটা কোষ তৈরি হওয়ার পর থেকে প্রথমে বৃদ্ধি হয়, বড় হয়, কোষ বিভাজনের ঠিক প্রাক দশায় তারা কোষ বিভাজনের প্রস্তুতি সারে এবং কোষ বিভাজিত হয়, অর্থাৎ কোষ বিভাজন ঘটায়। এই যে চক্রাকার পদ্ধতি, অর্থাৎ একটি কোষ তার জীবন দশায় বৃদ্ধি এবং বিভাজনের দশায় যে সমস্ত বিভিন্ন দশাগুলোর মধ্যে দিয়ে অতিবাহিত হয় বা আবর্তিত হয়, তাকে আমরা বলবো কোষ চক্র বা সেল সাইকেল। একটি কোষ তার বৃদ্ধি এবং বিভাজনের বিভিন্ন দশার যে আবর্তন, তাকে আমরা বলবো সেল সাইকেল বা কোষ চক্র। ওকে, তো এবারে দেখো, কোষ চক্রকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা ভাগে আমরা দেখতে পাবো যেখানে কোষ বিভাজিত হয় না, অবিভাজন দশা, যেটাকে আমরা বলি ইন্টারফেজ। কি বলবো? ইন্টারফেজ বা আই ফেজ বলে অনেকে, আই ফেজ। আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ, মাইটোটিক ফেজ বা এম ফেজ বলবো এটাকে আমরা, এম ফেজ। এটাকে বাংলায় বললে বিভাজন দশা। তাহলে একটা হচ্ছে ইন্টারফেজ বা অবিভাজন দশা, আর একটা হচ্ছে বিভাজন দশা বা মাইটোটিক ফেজ। ক্লিয়ার? তো এবারে দেখো, প্রথমে আমরা জেনে নেব ইন্টারফেজ দশায় কি কি হয়। না, এই ইন্টারফেজ দশার তিনটে উপদশা রয়েছে, 1, 2, 3। কি কি? একটা হচ্ছে G1, একটা হচ্ছে S দশা, তাহলে G1 দশা, S দশা এবং G2 দশা। ওকে, কোন দশায় কি হয় একবার আমরা জেনে নেব। আমরা দেখো, যেটা প্রথম G1 দশা বা গ্রোথ 1 দশা, সেখানে কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে একটা কোষ বিভাজনের যে ইন্টারফেজ দশা, সেল সাইকেল বা কোষ চক্রের যে ইন্টারফেজ দশা, সেই দশায় কোষটা কিন্তু কোনো রকমভাবে বিভাজিত হয় না, বরং বিভাজনের জন্য যে সমস্ত প্রস্তুতিগুলো দরকার সেগুলো সে ইন্টারফেজের সময় সেরে নেয়। অর্থাৎ ইন্টারফেজে সে কোষ বিভাজনের জন্য নিজেকে রেডি করে। ওকে, কিভাবে রেডি করে? না, তার প্রথম ফেজ হচ্ছে G1 বা গ্রোথ দশা। এই G1 দশায় কি করে? আরএনএ এবং প্রোটিন সেটা সংশ্লেষিত হয়। অর্থাৎ G1 দশায় কোষের মধ্যে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষিত হয়। এখানে কখনো কখনো G1 দশায়, কখনো কখনো মনে রেখো এর ভেতরে G0 দশা বলে একটি অস্থায়ী দশা সম্পন্ন হয়। যেমন আমাদের
লোহিত রক্তকণিকা, পেশিকোষ, স্নায়ুকোষ এগুলো G0 দশায় থাকে বলে এগুলো কিন্তু বিভাজনে অক্ষম। ক্লিয়ার? তাহলে এই দশার মূল কাজ কি জানলাম আমরা? আরএনএ এবং প্রোটিন সংশ্লেষিত হওয়া। নেক্সট হচ্ছে দেখো নাম্বার 2 এস দশা। ইন্টারফেজের সেকেন্ড দশা হচ্ছে এস দশা। এই এস দশাকে আমরা বলবো সংশ্লেষণ দশা। কেন না এখানে আমাদের প্রয়োজনীয় যে ডিএনএ কোষ বিভাজনের জন্য যে ডিএনএ সংশ্লেষণের দরকার হয় সেটা কিন্তু এই এস দশাতেই সম্পন্ন হয়। এই জন্য এস দশার আরেকটা নাম সংশ্লেষণ দশা। মনে রেখো এস দশাকে আমরা বলবো সংশ্লেষণ দশা। মনে থাকবে, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে সংশ্লেষণ দশা কাকে ও কেন বলে। তাহলে আমরা কি বলবো না ইন্টারফেজের মধ্যে যে এস দশা রয়েছে অর্থাৎ গ্যাপ 1 এবং গ্যাপ 2 এর যে মধ্যবর্তী এস দশা সেই দশায় ডিএনএ সংশ্লেষিত হয়, তাই এস দশাকে আমরা বলবো সংশ্লেষণ দশা। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 3 নম্বর দশা হচ্ছে G2 দশা। অর্থাৎ এই যে G2 দশাটা যেটা ইন্টারফেজের শেষ মুহূর্ত অর্থাৎ কোষ বিভাজনের ঠিক প্রাক কোষ বিভাজন পর্ব যেটাকে আমরা বলি সেটা হচ্ছে G2 দশা। এই G2 দশায় কি হয় না কোষটাতে চরম বিপাকীয় সক্রিয়তা লক্ষ্য করা যায়। অর্থাৎ দেখো একটা ঠিক তোমাকে যদি বলি একটা হেলিকপ্টার ওড়ার সঙ্গে তুলনা করি, হেলিকপ্টারের যে পাখাগুলো দেখবে ওড়ার আগে কি হয় ঘোরা শুরু হয়, ঘোড়া যত উঠতে ঠিক ওড়ার আগের মুহূর্তে কি হয় পাখাগুলোর ঘূর্ণন সবচেয়ে তীব্র বেগে হয়, বনবন করে ঘুরতে ঘুরতে এক সময় দেখবে হেলিকপ্টারটা মাটি ছেড়ে এবার উঠতে লাগে। ঠিক তেমনি G2 দশায় কোষগুলো এত বিপাকীয় সক্রিয় হয় যে ঠিক তার পরবর্তীতেই তারা মাইটোটিক ফেজে প্রবেশ করে অর্থাৎ বিভাজন দশাতে প্রবেশ করে। তাহলে আমরা কি শিখলাম না কোষচক্রের দুটো ভাগ, দুটো দশা, একটা ইন্টারফেজ একটা মাইটোটিক ফেজ অর্থাৎ একটা আই ফেজ এবং একটা এম ফেজ। ইন্টারফেজ দশা মানে অবিভাজন দশা, মাইটোটিক ফেজ মানে হচ্ছে বিভাজন দশা। এই অবিভাজন দশা বা ইন্টারফেজে কি হয় তিনটে উপদশা নিয়ে গঠিত, একটা G1, একটা S, একটা G2। G1 দশায় কি হয় আরএনএ এবং ডিএনএ সংশ্লেষিত হয়, এস দশায় কি হয় ডিএনএ সংশ্লেষিত হয় এবং G2 দশায় কোষটির চরম বিপাকীয় সক্রিয়তা লক্ষ্য করা যায় এবং কোষটি বিভাজনের জন্য রেডি হয়ে যায়। ক্লিয়ার? এটি ছিল অবিভাজন দশা বা ইন্টারফেজ দশা। নেক্সট হচ্ছে মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ মানে হচ্ছে বিভাজন দশা। একটু পরে আমরা জেনে নেব যে এই মাইটোটিক ফেজের আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, যাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজন আর সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। তো এই মাইটোটিক ফেজের যেটা চারটে ভাগ মাইটোসিস কোষ বিভাজনের যে চারটে ভাগ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ এই চারটে ভাগ তোমাদের পরীক্ষার জন্য VVI ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মাধ্যমিকে বারবার প্রশ্ন আসে মাইটোটিক কোষ বিভাজনের বা মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের চারটে দশার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এটা আমরা একটু পরেই জেনে নেব। তার আগে একটি প্রশ্ন আমাদের জানতে হয়, সেটি হচ্ছে তোমার এই যে কোষচক্র, এই কোষচক্রের গুরুত্বগুলো কি কি না কোষচক্রের গুরুত্বগুলো আমরা যদি পরীক্ষায় আসে তিনটে গুরুত্ব দেব। নাম্বার 1, কোষচক্র বেশ কিছু প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন ডিএনএ, আরএনএ এবং পরিবেশগত কিছু আছে প্রভাবক যারা কোষচক্রকে নিয়ন্ত্রণ করতে পারে। নাম্বার 2 হচ্ছে G0 দশায় থাকে যারা, বিশেষ করে স্নায়ুকোষ, বিশেষ করে পেশিকোষ, এরা G0 দশায় থাকার জন্য এদের কোনো রকমভাবে কোনো বিভাজন ঘটে না। এবং কোষচক্রের লাস্ট 3 নম্বর যে গুরুত্ব আমরা বলবো সেটা হচ্ছে যদি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হলে কি হয় না আমাদের দেহের বিভিন্ন অংশে টিউমার সৃষ্টি হয়ে যায়। এখানে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন যদি হয় কী হবে, এই জায়গাটা ফুলে যাবে, দেখবে টিউমার সৃষ্টি হয়ে যাবে। আর এই টিউমারগুলো যদি কখনো ম্যালিগন্যান্ট হয় তাহলে মনে রেখো ম্যালিগন্যান্ট টিউমার কিন্তু ক্যান্সারের জন্য দায়ী। সুতরাং আমরা বলতে পারি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাহলে যদি কোষচক্রের গুরুত্ব আসে আমরা তিনটে গুরুত্ব বলবো। কি বলবো? নিয়ন্ত্রিত কোষ বিভাজনের জন্য বেশ কিছু প্রভাবক দরকার হয়, যেমন ডিএনএ, আরএনএ এবং পরিবেশগত বিভিন্ন প্রভাবক।
অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের জন্য ম্যালিগন্যান্ট কোষ থেকে ক্যান্সার সৃষ্টি হয়। এবং আমরা বলবো যে G0 দশায় যে সমস্ত কোষগুলো থাকে, বিশেষ করে স্নায়ুকোষ, পেশিকোষ, এগুলো কি করে, এগুলো বিভাজনে অক্ষম, এগুলো বিভাজিত হতে পারে না। এই হচ্ছে আমাদের কোষ বিভাজনের গুরুত্ব বা ইম্পর্টেন্স। তো এখানে আমরা দেখো কোষ বিভাজনের এই গুরুত্বের পরে আমরা চলে যাব যে সোজা চলে যাব আমরা মাইটোটিক ফেজ, যেটা তোমাদের বলেছিলাম যে পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। চলো আমরা এবারে চলে যাব সোজা মাইটোটিক ফেজ বা মাইটোসিস কোষ বিভাজনের যে দুটো দশা, একটা নিউক্লিয়াস বিভাজন, একটা সাইটোপ্লাজম বিভাজন। ওকে, তো চলো এবারে আমরা চলো এবারে দেখে নেওয়া যাক মাইটোটিক ফেজ বা এম ফেজ। এটাই কিন্তু পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। পরীক্ষায় প্রশ্ন আসে, আগে প্রশ্নটি বলে নিই, তারপরে আমি উত্তরে আসছি। পরীক্ষায় তোমাকে প্রশ্ন করবে যে মাইটোসিস কোষ বিভাজনের যে চারটে দশা, মেনলি সেই চারটে দশার অন্তত দুটো করে বৈশিষ্ট্য তোমাকে জানতে চাইবে। তো আমরা প্রথমেই বলে দিই যে মাইটোটিক ফেজ বা এম ফেজ, যেটাকে আমরা বলি মাইটোটিক ফেজ, এই মাইটোটিক ফেজের আবার দুটো ভাগ। একটি হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটি সাইটোকাইনেসিস। বাংলায় ক্যারিওকাইনেসিসকে আমরা বলবো নিউক্লিয়াস বিভাজন এবং সাইটোকাইনেসিসকে আমরা বলতে পারি সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজম বিভাজন। তো চলো আমরা প্রথমেই জেনে নেব ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজন। তো ক্যারিওকাইনেসিস কাকে বলে না, মাইটোটিক ফেজের যে দশায় মাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়াসের বিভাজন ঘটে, অর্থাৎ একটি নিউক্লিয়াস যখন দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি করে তখন তাকে আমরা বলবো নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস। আর এই ক্যারিওকাইনেসিসের যে চারটে দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর একবার বলি আমি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটে দশার অন্তত পক্ষে দুটো করে বৈশিষ্ট্য পরীক্ষার জন্য কিন্তু রেডি তোমাদের রাখতেই হবে। তো চলো প্রথমে আমরা জেনে নিই ক্যারিওকাইনেসিসের চারটে দশা কি কি আছে না। প্রোফেজ, প্র মানে প্রথম দশা। মেটাফেজ, অ্যানাফেজ এবং সব শেষে টেল মানে লেজ, তাহলে টেলোফেজ। তো চলো আমরা এবারে আলোচনা করে নেব প্রোফেজ। তাহলে প্রোফেজের প্রথমে আমরা বলবো যে প্রোফেজ মাইটোসিসের বা মাইটোটিক ফেজের যে নিউক্লিয়াস বিভাজন, তার প্রোফেজ হচ্ছে প্রথম দশা। এই দশাটি সবচেয়ে দীর্ঘস্থায়ী, মনে রেখো এটি সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা। দীর্ঘস্থায়ী মেন পয়েন্টগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। দীর্ঘস্থায়ী দশা মনে রাখবে, সবচেয়ে বড় দশা। তো কী কী ঘটে এই প্রোফেজে না, প্রোফেজে যে সমস্ত জিনিসগুলো একটা উদ্ভিদ বা প্রাণী কোষের ক্ষেত্রে ঘটে সেগুলো হলো, নাম্বার 1, আমরা প্রত্যেকে জানি একটা কোষের মধ্যে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের মধ্যে বা চারটি উপাদান আছে, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা, নিউক্লিয় রস এবং নিউক্লিয় পর্দা। সেই নিউক্লিয় জালিকা যেগুলো, ক্রোমাটিন জালিকা যেগুলো, সেগুলো পাক খুলে যায়। খুলে গিয়ে প্রথমে সরু হয়, তারপরে মোটা হয়। সরু এবং মোটা হয়ে তারা ক্রোমোজোম সৃষ্টি করে। অর্থাৎ 1 নম্বর পয়েন্ট যদি আমরা বলি, তাহলে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ক্রোমোজোম তৈরি। ক্রোমোজোম তৈরি কি থেকে ক্রোমোজোম তৈরি হলো? কি থেকে তৈরি হলো? ক্রোমাটিন জালিকা থেকে। এবং এই সময় কি হয়,
না এই যে ক্রোমোজোমগুলো তৈরি হলো, এদের সেন্ট্রোমিয়ার একটা থাকে, কিন্তু ক্রোম্যাটিডগুলো 4টে হয়ে যায়। অর্থাৎ ক্রোমোজোমগুলো দেখতে কেমন হয় দেখো একবার, সেন্ট্রোমিয়ার একটি থাকবে এই রকম, একটি মাত্র সেন্ট্রোমিয়ার, কিন্তু ক্রোম্যাটিডগুলো দ্বিবিভক্ত হতে শুরু করে। এবং প্রোফেজের আরও বেশ কিছু বৈশিষ্ট্য হচ্ছে, প্রোফেজের শেষের দিকে এসে যেটা নিউক্লিয়াসের নিউক্লিওলাস মাঝখানে থাকে, সেই নিউক্লিওলাসটা ধীরে ধীরে অবলুপ্ত হয়, আর নিউক্লিয় পর্দাটাও কিন্তু ধীরে ধীরে অবলুপ্তি ঘটে। আর এই সময় আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়, যেটা হচ্ছে যে ক্রোম্যাটিডগুলো দেখতে পাচ্ছ এখানে, এই ক্রোম্যাটিডগুলো, এই যে ক্রোম্যাটিড, এটা সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার, এবং এগুলো হচ্ছে ক্রোম্যাটিড। এই ক্রোম্যাটিডগুলো কি হয়, স্পাইরালাইজেশনের অর্থাৎ পাক খাওয়ার পদ্ধতি হচ্ছে স্পাইরালাইজেশন। সেই স্পাইরালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে ক্রোম্যাটিডগুলো পেঁচিয়ে পেঁচিয়ে ঘন এবং স্থূল হয়, ছোট হয়ে যায়। ক্লিয়ার? নেক্সট হচ্ছে এখানে আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে তো এগুলো ঘটে, যদি প্রাণী কোষের কথা বিবেচনা করি তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে যেটা সেন্ট্রিওল থাকে ওদের, সেই সেন্ট্রিওলটা দুভাগে ভাগ হয়ে যায়। প্রাণী কোষের সেন্ট্রিওল দুটো ভাগে ভাগ হয় এবং সেখান থেকে অ্যাস্ট্রাল রশ্মি নির্গত হয়। এই হচ্ছে আমাদের প্রোফেজ। তাহলে আরেকবার দেখে নাও প্রোফেজের বৈশিষ্ট্য কী কী। নাম্বার 1, প্রোফেজে ক্রোম্যাটিন জালিকাগুলো পাক খুলে খুলে ক্রোমোজোম তৈরি করে। নাম্বার 2, এই সময় ক্রোমোজোমগুলো ধীরে ধীরে সরু এবং মোটা হয়। নাম্বার 3, ক্রোমোজোমের যে একটা কোষের নিউক্লিয়াসের যে নিউক্লিওলাস, সেটা ধীরে ধীরে অবলুপ্তির পথে এগিয়ে যায়। নাম্বার 4, নিউক্লিয় পর্দাগুলোর অবলুপ্তি ঘটে। এবং নাম্বার 5, স্পাইরালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে ক্রোম্যাটিডগুলো পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করে, অর্থাৎ ঘন এবং স্থূল হয়ে যায়। এছাড়াও তুমি বলতে পারো যে এই সময় কি হয় না, একটা ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, তাতে দুটো করে ক্রোম্যাটিড আটকে থাকে। ওকে, নেক্সট আমরা চলে যাব, প্রোফেজের পরে আমরা এবারে চলে যাব, প্রোফেজ মুছে দিলাম, এবারে মেটাফেজ দেখো। নেক্সট মেটাফেজের কি কি বৈশিষ্ট্য এবার দেখো। তাহলে কোষ বিভাজনের মাইটোটিক ফেজের সেকেন্ড দশা, ক্যারিওকাইনেসিসের সেকেন্ড দশা হচ্ছে মেটাফেজ। এই সময় কি হয়, প্রথমেই বলে দিই, মেটাফেজ দশায় যেটা হয় সেটা হচ্ছে বেম তন্তু গঠিত হয়। আর এই দশার শুরুতে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যেটা তোমার নিউক্লিওলাস ছিল এবং নিউক্লিয় পর্দা, যেটা ধীরে ধীরে অবলুপ্তির পথে এগিয়ে যাচ্ছিল। প্রোফেজে যে কাজটা শুরু হয়েছিল সেটা মেটাফেজে এসে একদম শেষ হয়ে যায়, অর্থাৎ নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার সম্পূর্ণ অবলুপ্তি ঘটে এই মেটাফেজে এসে। আর কি বললাম না, এই মেটাফেজ দশায় বেম তন্তু বা স্পিন্ডল গঠিত হয়। এই বেম তন্তুগুলো আবার যেগুলো ক্রোমোজোমের সঙ্গে সংলগ্ন অবস্থায় থাকে, সেই ক্রোমোজোমের সঙ্গে সংলগ্ন তোমার যেগুলো বেম তন্তু, সেগুলোকে আমরা ক্রোমোজোমাল বা ক্রোমোজোমীয় তন্তু আমরা বলবো। আর কিছু আছে বেম তন্তু যেগুলো উত্তর এবং দক্ষিণ, এক মেরু থেকে বিপরীত মেরুর দিকে অবস্থান করে, তখন সেই ক্রোমোজোমগুলোকে আমরা বলবো অবিচ্ছিন্ন তন্তু। তাহলে যেগুলো ক্রোমোজোম সংলগ্ন থাকে সেগুলো ক্রোমোজোমীয় তন্তু, আর যেগুলো দুই মেরুর দিকে অবস্থান করে তাদের অবিচ্ছিন্ন তন্তু বলে। আর দুই মেরুর মাঝখানে যারা থাকে তাদেরকে আমরা ইন্টারজোনাল তন্তু বলবো। এই 3 প্রকারের তন্তু বা বেম তন্তু কিন্তু মেটাফেজ দশায় দেখা যায়। আর একটি মেটাফেজ দশার বৈশিষ্ট্য বিশেষভাবে আমাদেরকে মনে রাখতেই হবে, সেটা হচ্ছে এখানে দেখো, এটা যদি একটা কোষ হয় তাহলে এটা হচ্ছে তার বিষুব অঞ্চল। এইখানে বেমতন্তু গঠনের সময় কি হয়, এই দেখো প্রত্যেকটা ক্রোমোজোম, এই 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 দেখো প্রত্যেকটা ক্রোমোজোম তাদের সেন্ট্রোমিয়ার, এগুলো সেন্ট্রোমিয়ার, সব সেন্ট্রোমিয়ার দিয়ে বিষুব অঞ্চলে কিন্তু আটকে থাকে এবং প্রত্যেকে মাকু আকারের আকৃতি ধারণ করে। তাহলে আরেকটা বৈশিষ্ট্য কী পেলাম মেটাফেজের, না এই সময় ক্রোমোজোমগুলো তাদের সেন্ট্রোমিয়ার দিয়ে বিষুব অঞ্চলে আটকে থাকে। ক্লিয়ার? আর একটি বিশেষভাবে পয়েন্ট মেটাফেজের ক্ষেত্রে মনে রেখো, সেটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে অ্যাস্ট্রাল রশ্মি এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিবিউলের দ্বারা বেম তন্তু গঠিত হয়। আমি আর একবার বলি,
উদ্ভিদ এবং প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাস্ট্রাল রশ্মি এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিবিউল। এই দুটো নাম কিন্তু মনে রেখো শর্ট কোশ্চেনের জন্য, যে উদ্ভিদ এবং প্রাণী কোষের বেমতন্তু কী দ্বারা গঠিত হয়। প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাস্ট্রাল রশ্মির দ্বারা এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিবিউল দ্বারা বেমতন্তু গঠিত হয়। তাহলে আর একবার আমরা মেটাফেজ দশাকে যদি সংক্ষেপিত করি তাহলে কি কি পেলাম। নাম্বার 1, মেটাফেজ দশার প্রথমেই আমরা নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার সম্পূর্ণ অবলুপ্তি ঘটে। নাম্বার 2, এই দশায় বেমতন্তু গঠিত হয়, যে বেমতন্তুগুলোকে আমরা 3 ভাগে ভাগ করেছি। যারা ক্রোমোজোমের সংলগ্ন থাকে তাদের ক্রোমোজোমাল বা ক্রোমোজোমীয় তন্তু বলি। যারা উত্তর এবং দক্ষিণ মেরুর দিকে থাকে অর্থাৎ বিপরীত মেরুর দিকে অবস্থান করে তাদের আমরা কি বলেছিলাম, তাদের অবিচ্ছিন্ন তন্তু বলেছিলাম। এবং যারা দুই মেরুর মাঝখান বরাবর থাকে অর্থাৎ দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলে থাকে তাদের আমরা ইন্টারজোনাল তন্তু বলেছিলাম। আর কি মেটাফেজ দশার বৈশিষ্ট্য বলেছিলাম না, এই দশায় ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার দিয়ে বিষুব অঞ্চলে আটকে থাকে। এই সময় সেন্ট্রোমিয়ার একটা থাকে কিন্তু ক্রোমোজোম দ্বিবিভক্ত হয়ে দুটো করে মোট 4টে ক্রোমাটিড থাকে, সেন্ট্রোমিয়ার একটা। সেন্ট্রোমিয়ার কিন্তু বিভাজিত হয় না, বারবার বলি মেটাফেজ দশায় সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় না। আর কি না, প্রাণীদের ক্ষেত্রে অ্যাস্ট্রাল রশ্মি এবং উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোটিবিউলের দ্বারা বেমতন্তু গঠিত হয়। ওকে, এই ছিল আমাদের মাইটোটিক ফেজের মেটাফেজ দশা। তো চলো এবারে আমরা চলে যাব তৃতীয় দশা, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ আর একটি দশা যেটাকে আমরা বলি অ্যানাফেজ দশা। এই যে অ্যানাফেজ দশা, তাহলে কোষ বিভাজনের 3 নম্বর দশা বা মাইটোটিক ফেজের ক্যারিওকাইনেসিসের 3 নম্বর দশাটি হলো অ্যানাফেজ দশা। এই অ্যানাফেজ দশায় বিশেষভাবে মনে রেখো এটি হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী দশা। অর্থাৎ আমরা একটু আগে যেটা প্রফেজ পড়েছিলাম সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা, ঠিক তার বিপরীত অ্যানাফেজ হচ্ছে সবচেয়ে ছোট দশা, ক্ষণস্থায়ী দশা। তো এই দশায় আমরা কি কি বৈশিষ্ট্য পাই চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো যেটা হয় সেটা হচ্ছে নাম্বার 1, ক্রোমোজোমগুলো একটি ক্রোমোজোম থেকে 2টি অপত্য ক্রোমোজোম তৈরি করে। অর্থাৎ অ্যানাফেজের প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য হচ্ছে 2টি অপত্য ক্রোমোজোম তৈরি হয়। কিভাবে তৈরি হয় দেখো, এটা মনে করো একটা ক্রোমোজোম। তো আমরা জানি ক্রোমোজোম অ্যানাফেজ দশার আগে কি হয়েছিল, মেটাফেজ দশাতেই 4টে ক্রোমাটিড নিয়ে এবং একটা সেন্ট্রোমিয়ার নিয়ে গঠিত ছিল। এবারে অ্যানাফেজে এসে কি হলো, মাঝ বরাবর একটা মনে করো কাঁচি দিয়ে কেটে দিলা তুমি, তাহলে কি হবে, এখানে একটা ক্রোমোজোম প্লাস এখানে একটা ক্রোমোজোম। দেখো এই দুটোকে আমরা বলবো অপত্য ক্রোমোজোম। আর তার জন্যই আমরা বলবো অ্যানাফেজ দশার প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একটি ক্রোমোজোম দ্বিবিভক্ত হয়ে 2টি আলাদা আলাদা অর্থাৎ অপত্য ক্রোমোজোম তৈরি করে। ক্লিয়ার? নাম্বার 2, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, সেটা হচ্ছে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমীয় গমন বা অ্যানাফেজীয় চলন দেখা যায়। সেটি কি না, মনে করো মেটাফেজ দশায় 10টা ক্রোমোজোম বিষুব অঞ্চলে ছিল, তাহলে অ্যানাফেজ দশায় এসে কি হবে, 10টা ক্রোমোজোম যদি অপত্য 2টি করে একটা ক্রোমোজোম ভেঙে যদি 2টি তৈরি হয় ক্রোমোজোম, তাহলে মেটাফেজ দশায় যদি 10টা থাকে অ্যানাফেজে 20টা ক্রোমোজোম হয়ে যাবে। সেই 20টা ক্রোমোজোমের মধ্যে 10টা ক্রোমোজোম ধীরে 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 উত্তর মেরুর দিকে এবং বাকি 10টা ক্রোমোজোম বিষুব অঞ্চল থেকে ধীরে 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 দক্ষিণ মেরুর দিকে গমন করবে। বিকর্ষণের জন্য পারস্পরিক ইন্টারজোনাল তন্তু এখানে আবির্ভাব ঘটে এবং তাদের যে পারস্পরিক বিকর্ষণ তার ফলেই কিন্তু ক্রোমোজোমগুলো অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে গমন করে। ক্রোমোজোমের বিপরীত মেরুর দিকে এই গমনকে আমরা বলি অ্যানাফেজীয় চলন বা ক্রোমোজোমীয় গমন। ব্যাপারটা কি হয় দেখে নাও। মনে করো এটা একটা কোষ, এটা তার বিষুব অঞ্চল। এখানে ক্রোমোজোমগুলো কি হয়, মাঝখানে যে ক্রোমোজোমগুলো মেটাফেজ দশায় ছিল সেগুলো কি হয়, এই দেখো বিপরীত মেরুর দিকে গমন করে।
এখান থেকে এখানে, এখান থেকে এদিকে। এই ঘটনাটাকে আমরা বলবো ক্রোমোজোমীয় গমন, বা অনেকে বলে অ্যানাফেজিও চলন। তাহলে যদি পরীক্ষায় আসে অ্যানাফেজিও চলন কাকে বলে, আমরা বলতে পারবো যে মাইটোটিক কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিষুব অঞ্চল থেকে ধীরে 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 উত্তর মেরুর দিকে এবং অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিষুব অঞ্চল থেকে ধীরে 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 দক্ষিণ মেরুর দিকে গমন করে। ক্রোমোজোমের এরকম গমনকে আমরা অ্যানাফেজিও চলন বলে থাকি। এই সময় বিশেষভাবে তোমরা মনে রেখো যে এই সময় ক্রোমোজোমগুলো ইংরেজি VLI এবং J, VLI এবং J। তোমরা জানো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা ক্রোমোজোমকে এর আগে 4 ভাগে ভাগ করেছিলাম: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। সেই মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিকের ভিত্তিতে আমরা ক্রোমোজোমকে কি করব না, এখানে দেখতে পাবো অ্যানাফেজ দশায় এসে তাদের আকৃতি VLI এবং J এর আকার প্রাপ্ত হয়। তো এবারে দেখো নেক্সট আমাদের অ্যানাফেজ যে দশা, তার শেষের দিকে আমরা কি দেখতে পাবো যে ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে অবস্থান করে, অর্থাৎ অর্ধেক সংখ্যক ক্রোমোজোম এই যে ঠিক এই পোর্শনে এসে উপস্থিত হয় এখানে, এবং বাকি অর্ধেক সংখ্যক ক্রোমোজোম এইরকম দুটো বিষুব অঞ্চলে এসে দুটো বিপরীত মেরুতে এসে উপস্থিত হয়। ঠিক আছে, তাহলে অ্যানাফেজ দশার বৈশিষ্ট্যগুলো আরও একবার আমরা দেখে নিই। নাম্বার 1, এই দশায় একটি ক্রোমোজোম থেকে দুটো অপত্য ক্রোমোজোম তৈরি হয়। নাম্বার 2, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিষুব অঞ্চল থেকে উত্তর মেরুর দিকে এবং অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিষুব অঞ্চল থেকে দক্ষিণ মেরুর দিকে গমন করে, যাকে আমরা বলেছি ক্রোমোজোমীয় গমন। এবং নাম্বার 3, এই দশায় ক্রোমোজোমগুলো ইংরেজি VLI এবং J আকৃতির শেপ ধারণ করে। এবং নাম্বার 4 হচ্ছে এই দশার অ্যানাফেজ দশার শেষে ক্রোমোজোমগুলো দুটি বিপরীত মেরুর দিকে গিয়ে অবস্থান করে। ওকে, নেক্সট আমরা চলে যাব ক্যারিওকাইনেসিসের শেষ দশা, যেটাকে আমরা বলি টেলোফেজ দশা। এই টেলোফেজ দশায় কী হয় দেখো একবার। টেলোফেজ দশায় যে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো, ক্রোমোজোমগুলো এখন কোথায় আছে? 2 মেরুতে, উত্তর মেরু, দক্ষিণ মেরু। এবারে কি হয়, ক্রোমোজোমগুলো পাক খুলে গিয়ে ঠিক প্রফেজে যা হয়েছিল টেলোফেজে তার উল্টো জিনিসগুলো হবে। প্রফেজে কি হয়েছিল? ক্রোম্যাটিন জালিকা থেকে ক্রোমোজোম তৈরি হয়েছিল। এখানে কি হবে? এখানে ক্রোম্যাটিন জালিকাগুলো পাক খুলে খুলে ক্রোমোজোমগুলো পাক খুলে গিয়ে ক্রোম্যাটিন জালিকা তৈরি করে। নাম্বার 2 আর কি হয়, প্রফেজে দেখো, মনে করে দেখো, প্রফেজে শেষের দিকে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস হারিয়ে গেছিল, অর্থাৎ অবলুপ্তি ঘটেছিল। এখানে কি হবে, টেলোফেজে সেই নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস আবার ফিরে আসবে। ঠিক আছে, আর তোমার কি হবে তাহলে, এটা যদি একটা কোষ হয়, লক্ষ্য করে দেখো, এটা যদি একটা কোষ হয় তাহলে এখানে প্রথমে নিউক্লিয় জালিকা তৈরি হবে 2 মেরুতে, তাদের মাঝে একটা নিউক্লিয় ওলাস তৈরি হবে। এই নিউক্লিয় জালিকা এবং নিউক্লিওলাসকে ঘিরে নিউক্লিয় পর্দা তৈরি হবে, যার ফলে কি হবে, যার ফলে দুটো বিপরীত মেরুতে সুস্পষ্ট দুটো নিউক্লিয়াস তৈরি হবে। অর্থাৎ এ একটা নিউক্লিয়াস, এ একটা নিউক্লিয়াস। তাহলে আমরা কি পেলাম? তাহলে পেলাম টেলোফেজ দশায় একটি যে নিউক্লিয়াস ছিল প্রফেজের সময়, সে একটি নিউক্লিয়াস টেলোফেজ দশায় এসে হয়ে গেল 2টি অপত্য নিউক্লিয়াস। এইভাবে একটি নিউক্লিয়াস বিভাজিত হয়ে 2টি অপত্য নিউক্লিয়াস তৈরির পদ্ধতিকে আমরা কি বলেছিলাম? ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজন। মনে পড়ে? তাহলে ক্যারিওকাইনেসিস কিভাবে হলো? প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের মাধ্যমে সেটা আমরা কিন্তু জেনে নিলাম। আমি আশা করি এরপর থেকে আর কারো এই জায়গায় কোনো অসুবিধা থাকার কথা না। তোমরা প্রত্যেকে অন্ততপক্ষে প্রত্যেকটি দশা, এই যে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এর 2টো করে বৈশিষ্ট্য পড়ে রেখো পরীক্ষার জন্য। কিন্তু আবারও বলি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, খুব সংক্ষেপে, খুব দ্রুত যদি আমি আবারও একবার তোমাদের এগুলোকে রিপিট করে দিই, তাহলে প্রথমে দেখো প্রফেজের 2টো মাত্র বৈশিষ্ট্য তোমাকে বলতে বললে কি বলবে? নাম্বার 1, এই সময় ক্রোম্যাটিন জালিকাগুলো পাক খুলে ক্রোমোজোম তৈরি করে। নাম্বার 2,
স্পাইরালাইজেশনের মাধ্যমে ক্রোমোজোমগুলো প্যাঁচালো আকৃতি ধারণ করে, স্থূল এবং ঘনীভূত হয়। চলে দুটো বৈশিষ্ট্য হয়ে গেল, চলে এসো মেটাফেজ। মেটাফেজের দুটো বৈশিষ্ট্য বলতে বললে কী বলবে? নাম্বার 1, এই দশার শুরুতেই নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার সম্পূর্ণ অবলুপ্তি হয়। আর কি হয়? এই দশায় বেমতন্তু গঠিত হয়। চলে এসো অ্যানাফেজ। অ্যানাফেজের দুটো বৈশিষ্ট্য বললে কি বলবে? নাম্বার 1, এই অ্যানাফেজে দুটি অপত্য ক্রোমোজোম তৈরি হয়, আর অ্যানাফেজীয় গমন বা ক্রোমোজোমীয় গমন দেখা যায়, অর্থাৎ ক্রোমোজোমগুলো অর্ধেক সংখ্যায় উত্তর মেরুর দিকে এবং অর্ধেক সংখ্যায় দক্ষিণ মেরুর দিকে ধীরে ধীরে গমন করে। চলে এসো টেলোফেজ দশায়। টেলোফেজ দশার দুটো বৈশিষ্ট্য বলতে বললে কি বলবে? নাম্বার 1, এই দশায় নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে। আর নাম্বার 2, যে তোমার ক্রোমোজোমগুলো ছিল সেগুলো পাক খুলে 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 ক্রোমেটিন জালিকা তৈরি করে। ব্যাস। প্রাণী কোষের ক্ষেত্রে শুধুমাত্র মনে রেখো, প্রাণী কোষের ক্ষেত্রে টেলোফেজ দশায় স্টেম বডি গঠিত হয়। একমাত্র প্রাণী কোষের ক্ষেত্রেই স্টেম বডি গঠিত হয়। ওকে, তাহলে এই ছিল আমাদের মাইটোটিক ফেজের প্রধান যে 4টে দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যেগুলোর বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই সবাই জেনে নিলাম। আমি আশা করি বাড়িতে যদি একটি বার তোমরা মন দিয়ে পড়ো আর আমরা এই ক্লাসকে এখানে রাখো, তাহলে তোমার এই মাইটোটিক যে ফেজ তার ক্যারিওকাইনেসিস যেটা পরীক্ষায় আসে, যে প্রত্যেকটি দশার দুটো করে বৈশিষ্ট্য, আমার মনে হয় না কারো কোশ্চেনটা লিখতে কোনো সমস্যা হবে। তো এবারে নিউক্লিয়াস বিভাজন কমপ্লিট। তো চলো আমরা চলে যাব সোজা সাইটোকাইনেসিস। তাহলে এতক্ষণ ধরে আমরা ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজন কিভাবে হয়, অর্থাৎ কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস কিভাবে তৈরি হয় সে কথা জানলাম। এবারে চলো আমরা সোজা চলে যাব সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন কিভাবে হয় সেটি একবার দেখে নেব। তো চলো আমরা এরপর আলোচনা করব সাইটোকাইনেসিস নিয়ে। তো প্রথমে আমরা জেনে নেব সাইটোকাইনেসিস বলে কাকে। না, সাইটোকাইনেসিস হচ্ছে যে প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমটা দ্বিবিভক্ত হয়। এতক্ষণ নিউক্লিয়াসটা দুভাগে ভাগ হয়েছিল, এবারে সাইটোপ্লাজমটা দুই ভাগে ভাগ হয়, হয়ে কি হয়? দুটো আলাদা আলাদা কোষ তৈরি হয়ে যায়। এতক্ষণ নিউক্লিয়াস দুটো তৈরি হলো, এবারে কিন্তু সম্পূর্ণ কোষটাই আলাদা হয়ে যাবে। অর্থাৎ যে প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজম দুই ভাগে ভাগ হয়ে যায় তাকে আমরা সাইটোকাইনেসিস বলবো। তো চলো একবার কোন সাইটোকাইনেসিস কিভাবে হয় একবার দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো, যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে ধরি, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসটা যে পদ্ধতিতে হয় তাকে আমরা বলবো কোষপাত বা সেল প্লেট। এই কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে হয়। এক্ষেত্রে কি হয় না, একটা উদ্ভিদ কোষ যদি আমরা এখানে এঁকে নিতে পারি, মোটামুটি এই একটা উদ্ভিদ কোষ যদি হয়, ঠিক আছে, মনে করো এই একটা উদ্ভিদ কোষ। তো এই উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেটা বিষুব অঞ্চল, আচ্ছা দুটো নিউক্লিয়াস তো তৈরি হয়ে গেছে অলরেডি, নিউক্লিওলাস আছে, ক্রোমেটিন জালিকাও রয়েছে এখানে, অর্থাৎ দুটি সুস্পষ্ট নিউক্লিয়াস দুই মেরুতে তৈরি হয়ে গেছে। এখন দেখো বিষুব অঞ্চলে মাইক্রোফিলামেন্ট জমা হয়। এই জায়গাটায় মাইক্রোফিলামেন্ট, কি বললাম, মাইক্রোফিলামেন্ট। এই মাইক্রোফিলামেন্ট যেগুলো, সেই মাইক্রোফিলামেন্টের মাধ্যমে এরা যেটা তৈরি করে সেটা জমা হয়ে ফ্র্যাগমোপ্লাস্ট গঠন করে। নামটা মনে রেখো, ফ্র্যাগমোপ্লাস্ট। আর এই ফ্র্যাগমোপ্লাস্টগুলো এগুলো আবার পরবর্তীকালে গলগি ভেসিকলের সঙ্গে যুক্ত হয়। ফ্র্যাগমোপ্লাস্ট প্লাস গলগি ভেসিকল, এই দুয়ে মিলে তৈরি হয়ে যায় কোষপাত। অর্থাৎ একটা উদ্ভিদ কোষের মাঝখানে এই রকম করে একটা শক্ত প্রাচীর তৈরি হয়, যে প্রাচীরটা প্রথমে মাইক্রোফিলামেন্টের সঙ্গে ফ্র্যাগমোপ্লাস্ট যুক্ত হয়, তারপরে ফ্র্যাগমোপ্লাস্টগুলো গলগি ভেসিকলের সঙ্গে যুক্ত হয়ে কোষপাত বা সেল প্লেট গঠন করে। এখন কি হয়, এই সেল প্লেটগুলো আবার পরবর্তীকালে কি হয়, এখানে আস্তে 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 যে খাঁজ সৃষ্টি হয় দুপাশে, সেই খাঁজটা বড় হতে হতে দেখো একসময় কি হবে, দুটো খাঁজ যখন মিলে যায় তখন এই যে এই একটা কোষ আলাদা হয়ে গেল, এই নিচের দিকে এই একটা কোষ আলাদা হয়ে গেল, তখন এখান থেকে
দুটো অপত্য উদ্ভিদ কোষ কিন্তু তৈরি হয়ে যায়। বুঝে গেল? এই হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস। তাহলে আমরা এখানে শুধুমাত্র মনে রাখবো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কীভাবে হয়। উত্তর সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে হয়। এখানে কি বললাম তোমাদের, যে মাইক্রোফিলামেন্ট যেগুলো জমা থাকে সেগুলো পরবর্তীকালে তোমার ফ্রাগমোপ্লাস্ট, সেই ফ্রাগমোপ্লাস্ট গঠন করে এবং সেগুলো আবার গলগি ভেসিকেলের সঙ্গে যুক্ত হয়ে সেল প্লেট গঠন করে, যা পরবর্তীকালে মাঝ বরাবর একটা কোষপ্রাচীর তৈরি করে। সেই কোষপ্রাচীর বরাবর সাইটোপ্লাজমটা দ্বিবিভক্ত হয়ে দুপাশের দুটো অপত্য উদ্ভিদ কোষ তৈরি করে। প্রাণী কোষের ক্ষেত্রে আবার কি হয় না, দেখো প্রাণী কোষের ক্ষেত্রে যেটা সাইটোকাইনেসিস সেটা কিভাবে হয় একবার দেখে নেব আমরা। খুব সহজ ব্যাপার, এখান থেকে প্রশ্ন শুধু শর্ট কোশ্চেনই আসে। প্রাণী কোষ, ওরা জানতে চাইতে পারে যে প্রাণী কোষের সাইটোকাইনেসিস কোন পদ্ধতিতে হয়। উত্তরটা আগে আমাদের মনে রাখতে হবে, ক্লিভেজ পদ্ধতি। ক্লিভেজ কথার অর্থ খাঁজ বা ভাঁজ। সেটা কেমন, এটা যদি একটা প্রাণী কোষ হয়, এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, এবার কি হয়, এর দুই মাঝ বরাবর দুই প্রান্তে দুটো খাঁজ বা নলাকার একটা খাঁজ তৈরি হয়। এই নলাকার খাঁজের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তে থাকে, আবার বাড়তে থাকে, বাড়তে বাড়তে দুই খাঁজ যখন এক হয়ে যায় তখন কি হয়, দেখো এই দেখো দুপাশে দুটো অপত্য কোষ কিন্তু তৈরি হয়ে যায়। এখান থেকে দুটো অপত্য প্রাণীকোষ তৈরি হয়ে যায়, যার জন্য আমরা বলবো যে প্রাণীকোষের সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন ক্লিভেজ পদ্ধতি, অর্থাৎ কোষের ঠিক বিষুব অঞ্চলে মাঝ বরাবর দুটো ক্লিভেজ বা খাঁজ সৃষ্টি হয়ে সেই খাঁজ দুটো ধীরে 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 অগ্রসর হয় সামনের দিকে এবং নিজেদের মধ্যে মিলন ঘটিয়ে মাঝ বরাবর কী হয়, কোষটাকে দুটো পার্টে বিভক্ত করে দেয়। একটা প্রাণীকোষ থেকে দুটো অপত্য প্রাণীকোষ তৈরি হয়ে যায় এবং প্রাণীদের সাইটোকাইনেসিস, প্রাণীকোষের সাইটোকাইনেসিস সুসম্পন্ন হয়। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে জেনে নিলাম ক্যারিওকাইনেসিস কীভাবে হয়, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন। এখন আমরা জেনে নিলাম ক্যারিওকাইনেসিস কীভাবে হয়, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। এবার এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে যদি সাইটোকাইনেসিস না হয় তাহলে কী হবে বলো। একটা কোষের মনে করো এই কোষটার সাইটোকাইনেসিস হলো না, এটা হলোই না, এরকম থেকে গেল, তাহলে কী হবে, একটা কোষের মধ্যে দেখো একাধিক নিউক্লিয়াস তৈরি হবে, অর্থাৎ একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষ তৈরি হয়ে যাবে। তাহলে উত্তর, সাইটোকাইনেসিস যদি না হয় তাহলে একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষ তৈরি হয়। এবং এক্ষেত্রে শুধুমাত্র শর্ট কোশ্চেনের জন্য মনে রেখো, একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে আমরা সিনোসাইট এবং একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে সিনোসাইটিয়াম। কথা দুটো এই ওয়ার্ড দুটো মাথায় রেখো, একটা হচ্ছে উদ্ভিদ কোষ যেটা একাধিক নিউক্লিয়াসযুক্ত আর প্রাণী কোষ যেটা একাধিক নিউক্লিয়াসযুক্ত। উদ্ভিদ কোষকে আমরা বলবো সিনোসাইট আর একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে আমরা বলবো সিনোসাইটিয়াম। ব্যাস, সিনোসাইটিয়াম। একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষ সিনোসাইট, একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষ সিনোসাইটিয়াম। ক্লিয়ার? দেন এই ছিল আমাদের আজকের যে কোষচক্রের অংশটুকু। সেই কোষচক্রের অংশে যেগুলো আমরা জেনে নিলাম সেগুলো আরও একবার খুব সংক্ষেপে শুনে নাও। আমরা জেনে নিলাম কোষচক্র কাকে বলে, কোষচক্রের দুটো দশা, একটা ইন্টারফেজ, একটা মাইটোটিক ফেজ, একটা আই ফেজ, একটা এম ফেজ। ইন্টারফেজ মানে অবিভাজন দশা, মাইটোটিক ফেজ মানে বিভাজন দশা। ইন্টারফেজ তিনটে উপদশার মধ্যে দিয়ে যায়, একটা G1, একটা S, একটা G2। মাইটোটিক ফেজ দুটো ভাগে বিভক্ত, একটা ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস, একটা নিউক্লিয়াসের বিভাজন, একটা সাইটোপ্লাজমের বিভাজন। এখানে নিউক্লিয়াসের বিভাজন সেগুলো আবার চারটে দশার মধ্যে দিয়ে যায়, একটা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সাইটোকাইনেসিস সেটা আবার দুটো পার্টে ভাগ করেছি আমরা, একটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে, একটা প্রাণী কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেল প্লেটের মাধ্যমে, প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে। এই হচ্ছে আমাদের সেল সাইকেল বা কোষচক্র। ক্লিয়ার? আমরা আমাদের জীবনবিজ্ঞানের সেকেন্ড যে অধ্যায় জীবনের প্রবাহমানতা, কন্টিনিউটি অফ লাইফের একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমরা এবারে আর দুটো অংশ জেনে নিলেই চ্যাপ্টার খতম। কি সেই অংশ দুটো? একটা হচ্ছে
মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য, নাম্বার 2 হচ্ছে মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য। তো চলো এবারে আমরা দেখে নিই মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য। চলো এবার দেখে নেওয়া যাক আমাদের কোষ বিভাজনের যে 3টে প্রকারভেদ আমরা পড়েছিলাম, একটা মাইটোসিস, নাম্বার 2 মিওসিস এবং নাম্বার 3 অ্যামাইটোসিস। তার মধ্যে অ্যামাইটোসিস অনুন্নত শ্রেণীর, সেটা আগে আমরা পড়েছিলাম। এবারে চলো দেখে নেব মাইটোসিস কোষ বিভাজনের কি কি তাৎপর্য রয়েছে। চলো একবার দেখে নেওয়া যাক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 নম্বরের এটি আসে, সেটি হলো মাইটোসিসের তাৎপর্য। মাইটোসিসের বা মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য, এগুলো একবার পড়লেই তোমাদের মনে হয়ে যাবে, তবুও একবার বলে দিই আমি। প্রথমেই বলি, মাইটোসিস হচ্ছে আমাদের দেহকোষে মেনলি ঘটে। তোমরা জানো যে আমাদের দেহকোষে মাইটোসিস প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তো এই মাইটোসিস কোষ বিভাজনের যদি তাৎপর্যগুলো বলি, তাহলে ঠিক কোষ বিভাজনের যে তাৎপর্যগুলো আমরা পড়েছিলাম, মাইটোসিসের তাৎপর্যগুলোও কিন্তু সেগুলোই হবে। কি কি মনে আছে? দেখো, বৃদ্ধি, মনে করে দেখো, বৃদ্ধি, প্রজনন, মনে পড়ছে, ক্ষয়পূরণ, এগুলোই কিন্তু মাইটোসিসের তাৎপর্য। মাইটোসিস জীবদেহের সার্বিক বিকাশে সাহায্য করে, বৃদ্ধিতে সাহায্য করে। আমাদের দেহের কোনো অংশ কেটে গেলে বা উদ্ভিদের কোনো ডাল বা অন্য কোনো কিছু যদি তুমি ছাঁটাই করো, সেগুলো ক্ষয়পূরণে মাইটোসিস কাজে লাগে। এছাড়াও যেহেতু এটি কি না সদৃশ বিভাজন, তাই অপত্য কোষ এবং যেটি জনিত্রী কোষ, তাদের মধ্যে যে তোমার কি বলবো ব্যালান্স রক্ষা, অর্থাৎ ক্রোমোজোমের যে সমতা বিধান, সেটাও কিন্তু মাইটোসিস প্রক্রিয়ার দ্বারা সুসম্পন্ন হয়। অর্থাৎ মায়ের মতোই কিন্তু হুবহু যারা অপত্য জীব সেগুলো হয়। তো এছাড়াও আমরা মেনলি বৃদ্ধি, বৃদ্ধি, ক্ষয়পূরণ, ঠিক আছে, পুনরুৎপাদন এবং পরিশেষে জনন, এই কাজগুলো কিন্তু মাইটোসিস প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। তো এবারে আমরা আরও একটি তাৎপর্য যেটা জেনে নেব, সেটা হচ্ছে মিওসিস। তাহলে যদি মাইটোসিসের তাৎপর্য বলে, তাহলে বলবো বৃদ্ধি, পয়েন্টগুলো লিখে নিয়ে মুখস্থ করবে। 2 নম্বর হচ্ছে ক্ষয়পূরণ, 3 নম্বর কি বললাম, প্রজনন, এবং 4 নম্বর হচ্ছে পুনরুৎপাদন। ব্যাস, হেডলাইন 4টে মনে রেখো, বৃদ্ধি, ক্ষয়পূরণ, প্রজনন, পুনরুৎপাদন, এই 4টে হচ্ছে মাইটোসিসের তাৎপর্য। এবারে আমরা চলে যাব সোজা মিওসিসের তাৎপর্য। মিওসিস এইটা কিন্তু পরীক্ষায় আসবে, বড় কোশ্চেন। সেটা 5 নম্বরেও আসতে পারে, ভেঙে 3 নম্বরেও আসতে পারে। মিওসিসের তাৎপর্যগুলো কি কি না, দেখো, প্রথমে আমরা জেনে নেব মিওসিস কাকে বলে। মিওসিস হচ্ছে যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর 2বার বিভাজিত হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ তৈরি করে, তাকে আমরা মিওসিস বলি। তাহলে মিওসিসের কি কি তাৎপর্য থাকতে পারে? যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট তাৎপর্য, সেটা হচ্ছে প্রজাতির মধ্যে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা। এটা হচ্ছে সবচেয়ে বড় তাৎপর্য। এটা কি করে হয়? আমরা জানি ডিপ্লয়েড, যেটা 2n মাতৃকোষ, সেখান থেকে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে n হয়। আবার এরা পরবর্তীকালে মিলিত হয়ে কি করে 2n তৈরি করে। অর্থাৎ মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা যা ছিল, অপত্য কোষে দেখো ক্রোমোজোমের সংখ্যা তাই থেকে যায়। অর্থাৎ মাতৃকোষে 2n সংখ্যক ছিল, অপত্যের মধ্যেও কিন্তু ক্রোমোজোমের সংখ্যা আবার 2n হয়ে যায়। এই জন্যই বলা হয় প্রজাতির মধ্যে ক্রোমোজোম এর সংখ্যা ধ্রুবক রাখাই হচ্ছে মিওসিসের সবচেয়ে বড় কাজ। নাম্বার 2, এছাড়াও মিওসিসের আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ আছে। নাম্বার 2 হচ্ছে বিবর্তনে সাহায্য করা। এই জায়গাটা একটু গুরুত্ব দিয়ে বুঝে নিও, প্রশ্ন আসে অনেক সময়। মিওসিস কিভাবে বিবর্তনে সাহায্য করবে না, মিওসিসের সময় 2টি নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে। আর এই ক্রসিং ওভার ঘটে বলেই ক্রোমোজোমের ক্রোম্যাটিড দ্বয়ের মধ্যে দেহাংশের বিনিময় হয়। ডিএনএ, আরএনএ ইত্যাদি যা যা কিছু আছে, তাদের দেহাংশের বিনিময় হয়। দেহাংশের বিনিময় হয় বলেই তাদের
জিনগুলো যেগুলো সেগুলো পুনঃসজ্জা লাভ করে, রিকম্বিনেশন অফ জিন। জিনের পুনঃসজ্জা লাভ করার জন্য কি হয়, নতুন নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে। আর এই নতুন নতুন বৈশিষ্ট্যের সঞ্চারকে আমরা কি বলি, ভেদ বা প্রকরণ। আর এই প্রকরণই হচ্ছে অভিব্যক্তির প্রথম এবং প্রধান সোপান। প্রকরণ হয় বলেই জীবজগতে অভিব্যক্তি বা বিবর্তন হয়, কারণ বিবর্তন হতে গেলে প্রকরণ দরকার। প্রকরণ হতে গেলে জিনগুলোর পুনঃসজ্জা লাভ করতে হবে। জিনগুলো পুনঃসজ্জা লাভ করতে গেলে ক্রসিং ওভার ঘটতে হবে। ক্রসিং ওভার কখন হয়, মিওসিসে হয়। সুতরাং মিওসিস বিবর্তনের জন্য দায়ী। উল্টোভাবে বললে বিবর্তনের জন্য সাহায্যকারী কোষ বিভাজন হচ্ছে কোনটা, না মিওসিস। তাহলে বোঝা গেল এবার মিওসিস কীভাবে সাহায্য করে। না আরেকবার বলবো, একটুখানি শুনে নাও। সেটা হচ্ছে নন সিস্টার ক্রোম্যাটিড দ্বয়ের যে দেহাংশের বিনিময় হয় তার ফলেই কিন্তু জিনগুলোর পুনঃসজ্জা লাভ করে। আর জিনগুলো পুনঃসজ্জা লাভ করে মিওসিস দশায় বলেই নতুন নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে, যাকে আমরা বলি প্রকরণ। প্রকরণ থেকেই কিন্তু বিবর্তন হয়। তাহলে আমরা যদি এখানে বলি তোমাদের যে দেখো, প্রথমে ঘটছে মিওসিস। মিওসিসে কি ঘটছে, মিওসিসে ঘটছে ক্রসিং। এটা শব্দচিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে মিওসিস থেকে হয়ে যাচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভারের ফলে কি হচ্ছে, দেহাংশের বিনিময়ের ফলে কি হচ্ছে, দেহাংশের বিনিময়ের ফলে কি হচ্ছে দেখো, জিনগুলির পুনঃসজ্জা লাভের ফলে কি হচ্ছে, প্রকরণ। আর এই প্রকরণের ফলে কি হচ্ছে, বিবর্তন। এই হচ্ছে মিওসিস থেকে বিবর্তনের সৃষ্টির শব্দচিত্র। মিওসিস হয় বলেই দেখো ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভার হয় বলেই দেহাংশের বিনিময় হয়, দেহাংশের বিনিময় হয় বলেই জিনগুলোর পুনঃসজ্জা লাভ করে, আর জিনগুলো পুনঃসজ্জা লাভ করে বলেই প্রকরণ হয়। এই প্রকরণই হচ্ছে বিবর্তনের জন্য দায়ী। তোমরা যখন পরবর্তীকালে অভিব্যক্তির বিশেষ করে অভিব্যক্তির যে চ্যাপ্টারটা পড়বে সেখানে দেখবে ডারউইনবাদে বলা আছে যে তোমার ওই যে ভেদ বা প্রকরণ বলে একটা পয়েন্ট, সেখানেই তোমরা জানতে পারবে যে ভেদ বা প্রকরণ হচ্ছে বিবর্তনের জন্য দায়ী। ক্লিয়ার? এছাড়াও আমরা যদি মিওসিসের তাৎপর্যের কথা বলতে হয় তাহলে আমরা দেখব যে মিওসিস সাধারণত আমাদের যে জনুক্রম, সেই জনুক্রম প্রক্রিয়াটি বজায় রাখে। 2 নম্বর হয়েছে, 3 নম্বর পয়েন্ট আমরা লিখব জনুক্রম। জনুক্রম কাকে বলে, জীবের জীবন দশায় ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলি জনুক্রম। ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় জনুক্রম। আর এই জনুক্রমে সাহায্য করে কে, মিওসিস। তাহলে মিওসিসের প্রধান 3টে তাৎপর্য আমরা ইতিমধ্যেই জেনে নিয়েছি। নাম্বার 1, প্রজাতির মধ্যে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখে। নাম্বার 2, বিবর্তনে সাহায্য করে। নাম্বার 3, জনুক্রমে সাহায্য করে। এছাড়াও কিন্তু যেহেতু এটি এক প্রকার কোষ বিভাজন, সুতরাং তোমরা জানো এটি বৃদ্ধি, গ্যামেট উৎপাদন ইত্যাদি সমস্ত প্রক্রিয়াগুলোতেই সাহায্য করবে। তাহলে গ্যামেট উৎপাদন আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মিওসিসের। তাহলে যদি পরীক্ষায় মিওসিসের তাৎপর্য আসে, প্রথম কাজ হবে তোমার বই থেকে হেডলাইনগুলোকে ভালো করে মুখস্থ করে নাও। তারপরে আজকের ভিডিওর কথাগুলো মন দিয়ে একটুখানি বোঝার চেষ্টা করো, তাহলেই যে হেডলাইনগুলো তোমার মাথায় থাকবে সেগুলোর ব্যাখ্যা কিন্তু নিজে নিজেই লিখতে পারবে পরীক্ষায়। কেমন? লাস্ট জীবনের প্রবাহমানতার একদম শেষ অংশে এসে আমরা জেনে নেব একবার এই যে মাইটোসিস এবং মিওসিস আমরা এতক্ষণ ধরে পড়লাম, সেই মাইটোসিস এবং মিওসিসের পার্থক্যগুলো জেনে নেব। তাহলেই আমাদের শেষ হয়ে যাবে অধ্যায় নাম্বার 2, অর্থাৎ জীবনের প্রবাহমানতা, কন্টিনিউটি অফ লাইফের শেষ প্রশ্ন পরীক্ষায় আসে সেটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য লেখো। এটা কিন্তু মাঝে মাঝেই পরীক্ষায় দেখা যায়। তোমরা জানো পার্থক্যের জন্য 3 নম্বর বরাদ্দ, সুতরাং সব সময় 3 নম্বর থাকলে একটা পয়েন্ট বেশি দেবে, 4টে দেবে। কি 4টে পার্থক্য লিখবে? মাইটোসিস, মিওসিস, তাই তো? কোন দিকে আছে মাইটোসিস? আগে মাইটোসিস, তারপরে মিওসিস। দেখো প্রথমে সংজ্ঞা দুটো দিয়ে দেবে যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়ে 2টি অপত্য কোষ তৈরি করে সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, তাকে বলা হয় মাইটোসিস। আর যে কোষ বিভাজন প্রক্রিয়ায়
মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টে অপত্যকোষ তৈরি করে, তাকে মিয়োসিস বলে। নাম্বার 2, মাইটোসিসে ক্রোমোজোমের সংখ্যা অপত্যকোষে সমান থাকে বলে একে সদৃশ বিভাজন বলে। মিয়োসিসে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায় বলে একে হ্রাস বিভাজন বলে। নাম্বার 3, মাইটোসিস মূলত দেহকোষে ঘটে, মিয়োসিস জনন কোষে ঘটে। নাম্বার 4, মাইটোসিসে একবার বিভাজিত হয়, মিয়োসিসে দুবার বিভাজিত হয় কোষগুলো। নাম্বার 5, কী হবে? মাইটোসিস প্রক্রিয়ায় তোমার যে ক্রোমোজোমগুলো উৎপন্ন হয় সেগুলো সমগুণ সম্পন্ন এবং সম আকৃতি বিশিষ্ট। মিয়োসিস প্রক্রিয়ায় কিন্তু আকৃতিও চেঞ্জ হয়ে যায়, ক্রোমোজোমের সংখ্যাও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মাইটোসিস, মিয়োসিস। তুমি 3টে 4টে 5টা যটা খুশি পয়েন্ট, অন্তত পক্ষে 4টে পয়েন্ট লিখবে, তার জন্য একটা করে সবসময় বেশি পয়েন্ট মুখস্থ করো। আরও একবার দেখে নাও মাইটোসিসের সংজ্ঞা, মিয়োসিসের সংজ্ঞা। নেক্সট 2 নম্বর পয়েন্টে বলবে এটি সদৃশ বিভাজন, এটি হ্রাস বিভাজন। মাইটোসিস দেহকোষে ঘটে, মিয়োসিস জনন কোষে ঘটে। মাইটোসিসে মাতৃকোষটি একবার বিভাজিত হয়, মিয়োসিসে মাতৃকোষটি দুবার বিভাজিত হয়। নেক্সট বলবে মাইটোসিসে অপত্যকোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, মিয়োসিসে সমান থাকে, মিয়োসিসে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই হচ্ছে মাইটোসিস মিয়োসিসের প্রধান প্রধান পার্থক্যগুলি। এছাড়াও তোমার আরও অনেক পয়েন্ট রয়েছে যেগুলো বই পড়ে তুমি পেয়ে যাবে, সেগুলো তৈরি করে নিও। এবং সর্বোপরি 3 নম্বর থাকলে 4টে পয়েন্ট অন্তত পক্ষে মুখস্থ করে নিও। ঠিক আছে, এই ছিল আমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের 2য় অধ্যায়, জীবনের প্রবাহমানতা। অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে বকবক করা হলো, তোমরাও অনেকক্ষণ ধরে আমার এই বকবক সহ্য করছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমরা যারাই আমার এই চ্যানেলে আমার সঙ্গে রয়েছে তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। এবং আগামীতে তোমরা, আমি আশা করি এই ক্লাসগুলো তোমাদের মাধ্যমিক 2026-এ ভালো, বিশেষ করে সায়েন্স গ্রুপে ভালো রেজাল্ট করতে সাহায্য করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। শুধুমাত্র একটু তোমাদের সদিচ্ছা আমি চাই, সেটা হচ্ছে মন দিয়ে টাইমে টাইমে সময় করে পড়াশোনাটা কিন্তু তোমরা করো। ওকে, যতক্ষণ না পরের ভিডিও নিয়ে আবারও ফিরে আসছি, ততক্ষণ তোমরা প্রত্যেকে সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো এবং তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারকে মনে রেখো, এভাবেই তাকে সঙ্গ দিয়ে যেও, মোটিভেট করো। ওকে, টাটা।